এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ইংলিশ আন্টি, জানো আমি দুপুরে খাইনি। ও মা, কেন? জানোই তো দাদি আর মা কত বকে আমাকে, তাই রাগ করে না খেয়ে চলে এসেছি। না চাচি, এটা ঠিক করেননি। এত বড় মেয়েকে এভাবে শাসন করে কেউ এসব আমাদের সঙ্গে খাবে? খালি পেটে পশু সেবা করতে পারবে না। আবার ইভেন্টও আসছে না পরশু, এখন না খেয়ে দুর্বল হওয়া যাবে। ফ্রেশ হয়ে এসে দিলশান ভিমড়ে খেলো। শুভা টেবিলের একটি আসন গ্রহণ করে মনের আশে সস মাখিয়ে ডাম্পলিং মুখে পুড়ছে। নিশ্চয়ই তার বুকা মায়ের সঙ্গে আবারও কোনো কারসাজি করেছে। না, নিজের ঘরেও আজকাল শান্তি নেই ওর। দিলশানের মুখের অবস্থা দেখে শুভা সরল কণ্ঠে বলে উঠল, আপনাদের খাবার খাচ্ছি বলে বোধহয় রাগ করলেন দিলশান ভাইয়া। ভাইয়া শব্দটা টেনে টেনে বলল সে। সুলেখা কপাল কুঁচকে বললেন, ও রাগ করবে কেন? ভাইয়া আমার দিকে অসন্তুষ্ট নিয়ে তাকাচ্ছে, দেখুন। আমি কি চলে যাব? সুলেখা ওর হাত চেপে ধরলেন। ছেলেকে ইশারা করলেন বিরক্তি না দেখাতে। দিলশান পাশে বসে মেকি হেসে বলল, তোমার কারো রাগ গায়ে লাগে শোভা? আমি তো জানতাম তোমার স্কিন ইনসাল্ট প্রুফ। ছোট্ট একটা জীবন, এই জীবনে এত এগো ধরে রেখে কি হবে? তাই কারো কথা গায়ে নিয়ে না। আমি কি আর খাবো না? বলে শুভা সুশিটা মুখে তুলল। দিলশান মাথা নত করে কপাল ঘষে। বলা বাহুল্য, তার মুখ নত করার পেছনে আরেকটা কারণ, শুভার এসব আজগুবি কাজবাজ মাঝে মাঝে তাকে সত্যি বিনোদিত করে। ঠোঁটের কোণে হাসিটা চেপে রাখতে হয় যেন আশকারা না পেয়ে বসে। সুলেখায় জবাব দিলেন, অবশ্যই খাবে, এখানে ঢের খাবার আছে, তিনজনে অনায়াসে খেয়ে যাবে। তোমার সকালে সেই এক্সপেরিমেন্টাল খাবার কই আম্মু? নিয়ে এসো দেখি। দিলশান যখন মায়ের স্পেশাল এক্সপেরিমেন্টাল রান্নাটা আনতে বলেছে তখনও শুভা বুঝতে পারেনি একটু পর তার সঙ্গে কি হতে চলেছে। যখন বুঝলো ততক্ষণে তার মস্তক হাড়ি কাঠে উঠে গেছে। সদা ধৈর্যবান পুরুষটি একটা বক্র হাসি ঠোঁটে ঝুলিয়ে সিরামিকের বোলটা এগিয়ে দিল ওর দিকে। হালকা গলায় বলল, মায়ের নতুন রেসিপি, ফ্লাওয়ার পুডিং কেক। সব এডিবল ফ্লাওয়ার দিয়ে মেক করা, গোলাপ দিয়ে কার্নিশ করা। টেস্ট ইট। ইংলিশ আন্টি তোমার এত প্রিয় মানুষ একজন, তার রান্নাও নিশ্চয়ই প্রিয় তোমার। শুভা সবে দিলশানের স্টেকের দিকে হাত বাড়িয়েছিল, দিলশান ওর হাতে ধরে দিল পুডিংয়ের বোল। পুডিংয়ের ডেকোরেশন চমৎকার হয়েছে, খাওয়ার বদলে শোপিস করে সাজিয়ে রাখার মতো। কিন্তু খেতে কেমন হবে তা নিয়ে সন্দেহ হচ্ছে। বিশেষ করে দিলশান যখন আদর করে সাজছে তখন গোলমাল অবশ্যই আছে। নিশান্তি ছেলের কথায় উৎসাহ পেয়ে শুভাকে জোরাজুরি করলেন। শুভা গায়গু করেও নিষেধ করার কোনো ভাষা খুঁজে পেল না। অগত্যা পুডিং উঠল তার পাতে। 1 চামচ মুখে দিয়েই ও যেন জগতের সবচেয়ে রেয়ার টেস্টের সন্ধান পেল। একাধিক ফুলের আস্বাদন মিলে ভাজা ঘট কিছু একটা হয়েছে। জিভে লাগা মাত্রই স্ট্রং ফ্লেভারের ধাক্কায় সর্বাঙ্গে কাঁপুনি দিয়ে গেল। ইংলিশ শান্তি উৎসুক হয়ে জানতে চাইলেন, কেমন হয়েছে শোভা? এটা কিন্তু হেলদি, গুগল ঘেটে পুষ্টিগুণ জেনেছি, নিয়মিত খেলে রূপ লাবণ্য বৃদ্ধি পায়। শুভা মুখ খুলল না। এক হাতে মুখ ঢেকে অপর হাত দিয়ে ঈশ্বরায় বুঝালো, দারুণ। সুলেখা বিগলিত হয়ে আরেকটু তুলে দিলেন ওর পাতে। দিলশান তখন স্টেকের গায়ে ফর্ক নাইফ চালিয়ে মিটমিট করে হাসছে, যে হাসির অর্থ, আমাকে ফাঁদে ফেলতে চাও? আমার মায়ের রান্না একাই যথেষ্ট তোমার মতো পাজি মেয়েকে সাইজটা করতে। দিলশান সেই প্রথম মায়ের এই এক্সপেরিমেন্টাল রান্নাকে সমর্থন করলো। সাদা গাড়িটা চলছে ব্যস্ত রুট ধরে। দিলশান এক মনে ড্রাইভ করছে, পাশেই হাত পা মেলে তাকে বিরক্ত করছে বিশিষ্ট নারী। শুভা ব্যতীত পৃথিবীতে কারো এতটা স্পর্ধা বা ক্ষমতা নেই দিলশানকে বিরক্ত করার। সুতরাং শুভা তার দায়িত্ব চমৎকারভাবে পালন করছে। মূলত তার ইভেন্টের শেষ মুহূর্তের কেনাকাটার লিস্ট মিলিয়ে দেখা বাকি স্বেচ্ছাসেবীরা মিলেই সমস্ত কাজ গুছিয়ে নিয়েছে। তবু শুভার ফাইনাল একটা তদারকির ব্যাপার আছে, পাছে কমতি রয়ে গেল। সেই উদ্দেশ্যেই
বেরোতে হতো। দিলশানও তার ক্লিনিকে ফিরছে তখন। যথারীতি শুভা অ্যাডভান্টেজ চাইল। ইংলিশ শান্তি যেহেতু অনুষ্ঠানের বিশেষ অতিথি হবেন, তাই তিনিও সায় দিয়ে ছেলেকে বললেন যাওয়ার পথে শুভাকে যেন নামিয়ে দিয়ে যায়। অতঃপর তারা একই সঙ্গে গাড়িতে। দিনটা ভ্যাপসা গরমের, শুভার প্রচুর ঘাম হচ্ছে। এদিকে দিলশান ইচ্ছে করেই এসি অন করেনি। শুভা শার্টের কলার ঝাঁকিয়ে বলল, ভীষণ গরম। ইফ ইউ ডোন্ট মাইন্ড খুলবো? দিলশান বিস্ফোরিত চোখ জোড়া পথের দিক থেকে 180 ডিগ্রি ঘুরে শুভার দিকে চাইল। 1 সেকেন্ডের মাঝে আবারও দৃষ্টি ফেরালো পথে। চিরবির করে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট শোভা, না হলে আর কোনো দিন তোমার মুখ দেখব না। আই হেট ইউর মাইন্ড। আমি জানালা খোলার কথা বলেছি। আপনার দেখি চোখের মতো কানেরও চশমা লাগবে। কথাবার্তা এমন ঝাপসা শোনেন কেন? দিলশান থতমত খেয়ে গেল। শুভা যে অঙ্গভঙ্গিতে কথাটা বলল, তাতে যে কেউ নেতিবাচক ভাবার কথা, নাকি সে অতিরিক্ত ভেবে ফেলেছে। শুভা ততক্ষণে জানালা মেলে দিয়েছে। দিলশান একটু চুপ করে থেকে হঠাৎ বলল, তেষ্টা পেয়েছে, গাড়িতে পানি নেই, একটু গলা ভেজাতে চাইছি। তুমি কি রোড সাইড থেকে একটা মিনারেল ওয়াটার কিনে আনতে পারো? এভাবে চাইলে তো আমি জীবনও দিতে রাজি, মাই সান। দিলশান একই বিগলিত কণ্ঠে বলল, পানির অপর নাম কিন্তু জীবন। আপাতত সেই জীবনটাই দিলে একটু উপকার হতো। ধুর, কোথায় বলবেন তোমার অধর সুধায় আমার তেষ্টা মিটিয়ে দাও, তা না তিনি মিনারেল ওয়াটার চাইছেন। ডাক্তাররা তো আনরোমান্টিক হয় জানা ছিল না। নাও আই হেট ইওর মাইন্ড। ছেলেদের মতো বেশ ভুয়া অঙ্গভঙ্গিতে চলাফেরা করো, অথচ মনের মধ্যে এত। মনের কিছুই তো দেখলাম না, এখনই এই অবস্থা। না, আপনাকে নিয়ে বড্ড জ্বালা হবে আমার। পাকামো ছেড়ে একটা কথা বলছি, শুনবে? দিলশান পথের ধারে গাড়ি থামিয়ে দিয়েছে। শুভা পারবে বলে মাথা দুলিয়ে কান ধরল। চোখে আমার তৃষা, ওগো তৃষা, আমার বক্ষ জুড়ে। টু মাচ আনপ্রেডিক্টেবল। বের করে উচ্চারণ করলো দিলশান। শুভা মিনারেল ওয়াটার কিনে দোকান থেকে বেরোতে দেখলো দিলশান গাড়ি নিয়ে হাওয়া। লোকটা তাকে কথার ফাঁদে ফেলে ধোকা দিল। আধ ঘন্টা দৌড়ে একটি নির্জন পথের ধারে এসে থামলো সে। হাঁটুতে ভর দিয়ে উবু হয়ে পরিশ্রান্ত ভঙ্গিতে শ্বাস টানলো কয়েকবার। সারা দেহ ঘামিয়ে জবজব করছে। আর্মি ছাড় চুলের গোড়ায় নোনা স্যাজ্জলের উপস্থিতি। বুড়ো আঙুলের সাহায্যে ভ্রুর উপরে পুঞ্জীভূত ঘামটুকু মুছে নিল। ভোরের সূর্যটি মেঘেদের সঙ্গে লুকোচুরি খেলছে বিধায় রোদের আলো বিস্তার লাভ করতে পারেনি। দূষণহীন সতেজ সকাল একরাশ মুগ্ধতা লেপটে দিয়েছে উঁচু দালানের ফাঁকে ফাঁকে। পুরুষটি আজ হঠাৎ ছুটতে ছুটতে শেখ বাড়ির দিকে চলে এসেছে। এই আশাটা ইচ্ছাকৃত নাকি আনমনে বোঝা মুশকিল। রুক্ষ ব্যক্তিত্বের মাঝে তার স্বতঃস্ফূর্ততা চাপা পড়ে থাকে বলে সহসাই কেউ তার মনের দেয়াল ভেদ করতে পারে না। চোখ তুলে চাইতে একটি অদ্ভুত অযাচিত দৃশ্য চোখের মনিতে আটকে গেল। শেখ বাড়ির বাউন্ডারির কিছুটা দূরত্বে দুটি অল্প বয়স্ক ছেলে কিছু একটা নিয়ে চাপা সুরে তর্ক করছে। তাদের আলাপের কেন্দ্রবিন্দু যে বাড়িটাকে ঘিরেই তা বুঝতে অসুবিধা হয় না, কেননা তারা কথার মাঝে চোখের ইশারায় ও আঙুলে বারবার শেখ বাড়ির উঁচু পাঁচিলটাকে দেখাচ্ছে। উঁচু পাঁচিলের উপরে কাজ গাঁথা আছে, কারো পক্ষে ডিঙানো সম্ভব নয়। ছেলে দুটোকে দেখে ছিচকে চোর বা নেশাখোরের মতোই লাগছে। চোখ দুটি লালছে, শরীরের ক্লান্তির ভাব। দূর থেকে ছেলের দৃষ্টিতে এক নজর দুজনকে দেখছিল। হঠাৎ আবিষ্কার করলো একটি ছেলে পকেট থেকে কিছু একটা বের করেছে। আর্টিলারি করে বিভিন্ন এক্সপ্লোসিভ নিয়ে নাড়াচাড়া করার সুবাদে অভিজ্ঞ পুরুষটি সহজেই বুঝে ফেলল বস্তুটির ক্ষমতা। ঢিল ছুড়লে বিকট শব্দে সবাইকে আতঙ্কিত করে দেওয়া যাবে, তবে বিস্ফোরণ ক্ষমতা দুর্বল। ধোঁয়া সৃষ্টি করে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। অনেকটা আতশবাজির মতোই শত্রুপক্ষকে আতঙ্কিত করতে এসব পন্থা অনুসরণ করা হয়। ছেলেগুলোর উদ্দেশ্য যে অসৎ বুঝতে আর বাকি রইল না। শেখ বাড়ির কর্তা এমনিতে অসুস্থ, স্ট্রোকের ঝুঁকি বেড়েছে। এমন সময় এরূপ একটি বিস্ফোরক শব্দ তৈরি করে আতঙ্ক সৃষ্টি করার অর্থ যে সুখকর নয় তা আর বলার অপেক্ষা রাখল না। পুরুষটি নিজের ক্লান্তিকে ইস্তফা দিয়ে
ক্ষিপ্র গতিতে দৌড় দিল। হাড় জিরজিরে ছেলেটি সবেই বিস্ফোরকটির সীমানা প্রাচীরের ভেতর ছুটতে উদ্যত হয়েছিল। একটি পুরুষকে আগ্রাসী ভঙ্গিতে তেড়ে আসতে দেখে ওরা ভয় পেয়ে যায়। দৌড়ে পালাতে নিয়েও পেশিবহুল হাতের বন্ধনে আটকে পড়ে যায় অনায়াসে। একজনের গলা ও অন্যজনের নির্মাণগের বর্ষণ চেপে ধরে আটকালো নিঃশান্ত। শক্ত থাবায় ছটফুটে উঠল দুজনে। পালানোর প্রচেষ্টায় নখের আঁচড়ে বিধে দিল তামাটে ত্বকে। নিঃশান্তের ভাবনা সঠিক, এড়ানোর শাক্ত। গা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। হয়তো সারা রাত কোনো আখড়ায় নেশা দ্রব্যে বোধ হয়েছিল। দাঁতে দাঁত চেপে বলল, কে পাঠিয়েছে তোদের? কার হুকুমের গোলামি করতে এসেছিস? তারা যে কারো হুকুমের গোলামি করতে এসেছে এ নিয়ে সন্দেহ নেই। নতুবা একটি অভিজাত এলাকায় প্রভাবশালী সামাজিক অবস্থার একটি পরিবারের সঙ্গে এই ছিন্নমূল শ্রেণীর মানুষের কোনো ব্যক্তিগত বিবাদ থাকার কথা নয়। পেশিতে গলা আটকে যাওয়া ব্যক্তিটি নিঃশ্বাস নিতে হাঁসফাঁস করছে। ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, আমরা কিছু করি নাই, কিছু জানি না। আপনি আমনে ধরতেছেন কেন? কিছু না জানলে পালাতে চাইলি কেন? তোর হাতের জিনিসটা এখানে কোন কাজে লাগাতে এসেছিস? এটা কি কোনো উৎসবের দিন যে বাজি পটকা ফাটাবি? ছেলেগুলো কোনো জবাব দিল না। আতঙ্কে তাদের চোখ মুখ ফ্যাকাশে রূপ ধারণ করেছে। দেহের তাপমাত্রা নেমে শীতল হয়ে গেছে। নিঃশান্ত বুঝলো এভাবে কাজ হবে না, এদের ব্যবস্থা করা প্রয়োজন। নিশ্চয়ই আগের ঘটনাগুলোর সঙ্গে এর যোগসূত্র পাওয়া যাবে, উদ্ধার হবে গুরুত্বপূর্ণ তথ্য। শেখবারের দারোয়ান সহ পথের কিছু মানুষও তিন পুরুষের ধস্তাধস্তির দৃশ্যটি দেখে ততক্ষণে থমকে গেছে। নিঃশান্ত চোখের ইশারায় শেখবাড়ির দারোয়ানকে ডাকলো। দারোয়ান দড়ি এনে সঙ্গে সঙ্গে একটার হাত পা বেঁধে ফেললো, অপরজন নিঃশান্তের বাহুতে তরপাচ্ছে। শান্ত এক হাতে ট্রাউজারের পকেট হতে ফোন বের করে কাউকে কল দিল। স্বল্প বাক্যে ঠিকানা দিয়ে বলল, উইদিন 20 মিনিট গাড়ি নিয়ে উপস্থিত হবেন। ওয়েল, ইটস আনঅফিসিয়াল, সো আমি যথেষ্ট। ফোন রেখে নিঃশান্ত দারোয়ানকে সতর্ক করে বলল, এই ঘটনা জাওয়াত ব্যতীত বাড়ির আর কেউ যেন না জানে। আপনার মালিক অসুস্থ। আশা করি কথাটা মনে রাখবেন। নিঃশান্তের উদ্দেশ্য সফল হলো না। কাউকে না জানালেও রোজ সকালে ছাদে ওঠা মিসেস সুমা ঘটনাটি দেখে ফেললেন। সকাল 10টা, সূর্য তাপে তাতে উঠেছে প্রকৃতি। নিঃশান্ত জুতোর ফিতে খুলে ভেতরে ঢুকতেই আফিয়া তার দিকে পানির গ্লাস এগিয়ে দিলেন। এত দেরি হলো যে আজ? একটু কাজ ছিল। সংক্ষেপে জবাব দিয়ে নিঃশান্ত 3 চুমুকেই গ্লাস পাকা করলো। খেয়াল করলো মায়ের মুখ থমথমে। গ্লাস ফিরিয়ে দিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, কাজের প্রেশার বেশি হয়ে গেছে। 2জন লোক বাড়িয়ে নাও, সামনে তো আরও লোক আসবে। আত্মীয়দের কাজ ধরতে না দিয়ে মাথায় তুলো না। সবাই হাতে হাতে করলে দ্রুত হবে, রিলিফও পাবে। আফিয়ার মুখের পেশের কাঠিন্য টলল না। ওনার রান্না বান্না নিয়ে সূচে বায়ু আছে, ফলে রান্নাঘরে কাউকে সহজেই ঢুকতে দেন না। এতে নিজের ভোগান্তি বাড়ে। বিয়ের কয়েকদিন বাবুর্চি দিয়ে রান্নার ব্যবস্থা করা হয়েছে, সেটা তিনি বললেন না, বরং ঘুরিয়ে বললেন, নিজের ছেলে দুঃখ না বুঝলে পরের লোকে বুঝবে কেন? 2 ছেলের বিয়ে দিয়ে 2টো বউ আনলে আমার এত দুঃখ থাকে? বড়টাই রাজি হয় না, ছোটটার কথা তো ভাবতেও পারি না। মাই লাইফ মাই রুলস। এর চেয়ারম্যান রাফিউ নাজাত অনন্তের জীবনে চরম অশান্তি নেমে এসেছে। বাড়িতে অতিথি এসে জড়ো হতে শুরু করেছে, ফলে সে সকালে নির্বিঘ্নে ঘুমাতে পারছে না। জায়গা বদল করে বিছানা থেকে নেমে এসে সোফায় শুয়েছে। মায়ের কথা শুনে ওর ছাড়া ছাড়া ঘুমটা যেন ছুটে নিল। লাফিয়ে উঠে বলল, ভাববে না কেন? ভাইয়া চিরকুমার হলেও কি আমিও তাই হব? বাংলাদেশ আইনে আমি বিয়ের যোগ্য হয়ে গেছি কবেই। এখন একটা করে দিন যাওয়া মানেই যৌবন একটা দিন লস। শুভা অতি ভদ্র হয়ে পড়তে বসেছিল, কিংবা বলা ভালো সে যে বই নিয়ে বসেছে সেটা সবাইকে দেখাতে নিচতলায় সর্বসম্মুখে এসে বসেছে। কদিন আগেই ওর ইভেন্ট সফলভাবে মিটে গেছে। ইংলিশ আন্টি সেখানে স্পেশাল গেস্ট ছিলেন। ইভেন্টের পরেই চাঁদনি বেগম জেনে যান সুভা সুলেখার থেকে টাকা হাতিয়েছে, আবার ওনার কাছেও কাঁদুনি গিয়ে টাকা নিয়েছে। এরপর থেকে সুভার প্রতি ওনার মেজাজ নিমের মতো তেতু।
তাই শুভাও গুড গার্ল পার্সোনালিটি মেনটেন করছে। অনন্তের মুখের কথা কেড়ে নিয়েও বলল, তাহলে ভাইয়া, আমারও তো বাংলাদেশ আইনে বিয়ের বয়স হয়ে গেছে গত বছর, মানে উপরই 1 বছর লসও হয়ে গেল। আফিয়ার রুশো দৃষ্টি ও নিঃসন্তানহীন চাউনির সামনে দুই ভাই বোনের বেফাস আলাপ মূর্ছা গেল। শুভা ফ্যাকাশে হেসে পুনরায় বয়ে মুখ ডোবালো। অন্যদিকে অনন্তের মাঝে বিশেষ প্রভাব পড়ল না। ভাইয়া বিয়ে না করলে তার বিয়েও যে আটকে যাবে, এটাই চিন্তার মূলে জেঁকে বসেছে। বিয়ের আবহে ঝলমলিয়ে উঠেছে দেবশিখা। সপ্তাহ খানেক আগে থেকে এলাকার প্রবেশপথ থেকে শুরু করে বাড়ি অবধি লাইটিং করা হয়েছে। কথা ছিল সে এক বাড়ি থেকে কমিউনিটি সেন্টার রিসেপশনের আয়োজন করা হবে, কিন্তু দুই পরিবারের তরুণদের উচ্ছ্বাস ও শখকে প্রাধান্য দিতে গিয়ে রিসেপশনের আগে গায়ে হলুদ ও কনে বিদায়ের আয়োজনও হবে। সেই সুবাদে শাওনকে পুনরায় নিজ গৃহে ফিরতে হয়েছে। তার মামা মামি ও কাজিনরা এসে উঠেছে বাড়িতে। দূর দূরান্তের আত্মীয়রা ধীরে ধীরে বাড়ি এসে ভিড় করতে শুরু করেছে। জমজমাট আবহ। এর মাঝে আফিয়ার ঘ্যানানি ক্রমান্বয়ে বেড়ে চলেছে। প্রতিবেলা খাবার পরিবেশনের সঙ্গে সঙ্গে বড় ছেলের কানের কাছে তিনি বিয়ের মন্ত্রণা দিয়ে যাচ্ছেন। শিলা শুরু থেকে নিশান্তের পরিবারের প্রথম পছন্দ। নারী বৈমানিক হিসেবে তার গৌরব নেহাত কম নয়। শোনা যাচ্ছে আগামী বছরে সে ইউএসএ যাচ্ছে স্পেশাল ট্রেনিংয়ের জন্য। নিশান্ত টাইট শিডিউলে আটকা পড়বে। এখন যেহেতু ছুটি ও অফিসিয়াল কাজের জন্য নিশান্ত ঢাকাতেই আছে, সুতরাং এটাই সঠিক সময় বিয়ের বন্ধনে আবদ্ধ হবার। কেরিয়ার হোক, পাশাপাশি সংসারটাও গড়ে উঠুক, এমনটাই চান বাড়ির প্রতিটি সদস্য। নিশান্ত মায়ের অবৈধ অভিযোগের বিপরীতে বলল, আমার বউ দিয়ে কাজ করিয়ে খাওয়ার মতো দৈন্য দশা নিশ্চয়ই তোমার হয়নি। আফিয়া জানেন এই ছেলের সঙ্গে যুক্তিতর্ক দিয়ে লাগা যাবে না। বাবার মতোই চৌকস তার মস্তিষ্ক। নরম গলায় আবেগপ্রবণ হয়ে বললেন, তাই বলে ছেলের সংসার দেখার স্বাদ করব না? অবশ্যই দেখবে। শিলা পাথরের সঙ্গে বিয়ে কথা ফাইনাল করো। ভাইয়া না করলেও আমি তো আছি। আফিয়া রান্নাঘরে যেতে যেতে সরসে গজগজ করেন, রাজকপাল আমার, এক ছেলে বিয়ে করতে চায় না, আরেক ছেলে পরিণত মনস্ক হবার আগেই লাফায়। নির্লজ্জ বেহায়া। শুভার মামাতো ভাই বোন দুইজন। ভাই বয়স নিঃসন্তের চেয়েও সিনিয়র, এক বাচ্চার বাবা, আর বোনটা শুভারই বয়সী। তার ডাক নাম মিষ্টি। শুভার মতো ছুটাছুটি কিংবা আজগুবি কথা পাগল না হলেও বাড়ির সব বিষয়েই তার যেন খুব বেশি আগ্রহ। মিষ্টি নিশান্তকে দেখেই দোতলা থেকে নেমে এলো, বলল, ভাইয়া, আপনার রুমের দেওয়ালে আপনার একটা পেন্টিং দেখলাম, খুব সুন্দর হয়েছে। এটা কি আপনি এঁকেছেন? মিষ্টি মুচকি হাসে, যেন নিঃশান্ত আঁকতে জানে। শুনলে অনুরোধ করে নিজেরও একটা পেন্টিং সে করাবে। নিঃশান্ত ঠান্ডা চোখে চাইলেও তার অনুপস্থিতিতে মিষ্টি তার বেডরুমে ঢুকেছে। চোখ ফিরিয়ে মায়ের দিকে দৃষ্টিপাত করল নিঃশান্ত। আফিয়া বুঝে গেলেন সেই দৃষ্টির মানে। ইশারায় বললেন, মেয়েটিকে যেন কিছু না বলে, ওরা দুদিনের অতিথি, বিয়ে উপলক্ষে এসেছে, কারো মনে কষ্ট দেওয়া যাবে না। নিঃশান্ত নিজেও তা ভালো করে জানে। মিষ্টিকে ছোট করে জবাব দিল, ওটা একজন শিল্পীর রং তুলির দক্ষতা। আমি শিল্পী নই, শুধু শিল্পীর গুণকে কদর করতে জানা একজন গুণমুগ্ধ মাত্র। চাঁদনি বেগম বাগানের গাছে পানি দেওয়া শেষে সবাই ঘরে এসে বসেছেন। নিঃশান্তের জবাব শুনে তিনি ভ্রুকুটি করলেন। সে চাইলেই বলতে পারত উপহার পেয়েছে, তা না করে ঘুরিয়ে পেঁচিয়ে কি জবাব দিল মিষ্টি নিজেও বুঝল না। অনন্তই বলল, ওটা ভাইয়া একজন কঠিন মেয়ে ভক্ত ভাইয়াকে উপহার দিয়েছে, কিন্তু আঁকিয়ে গেছে আমার বন্ধুকে দিয়ে। মেয়োজাবিনকে চেনো? বিকালে সবাই যখন শপিংয়ে যাব ওরাও আসবে, তখন পরিচয় করিয়ে দেব। নিঃশান্ত কথাটা মনোযোগ দিয়ে শুনে উপরে চলে গেল। তার এখন গোসল নিতে হবে। আফিয়ার শাশুড়ির কাছে অভিযোগ করে বললেন, আপনার এই নাতি আমার বোঝার ক্ষমতার বাহিরে। এবার আপনি কিছু করে রাজি করান, আর ভাল লাগে না। বড় বউ, ভুল নিশানায় তীর ছুঁড়েছ। বিয়ে সে করবে, শুধু সঠিক জায়গাটায় তীরটা ছুঁড়তে হবে। বসুন্ধরা এসে মিলিত হয়েছে শেখ ও আজাদ বাড়ির সদস্যরা।
উদ্দেশ্য শেষ মুহূর্তের প্রয়োজনীয় কেনাকাটা ও একসাথে খাওয়া দাওয়া করা। জাওয়াদের গাড়িটা আগে এসে পৌঁছেছিল। সামনের গাড়ি থামতেই জাওয়াদ নিজে দরজা খুলে সবাইকে নামালো। বিশেষভাবে হাত ধরে নামানো হলো মূল আকর্ষণ অর্থাৎ বউকে। গাড়ি থেকে নামিয়ে জামার সঙ্গে রুড়নাটা গুছিয়ে দিতে দিতে জাওয়াদ ক্ষীণ স্বরে বলল, নিবেদিতা তোমায় খুব মিস করেছে। শাওন প্রশান্তিতে হাসে। আলতো করে পুরুষটির হাতের ভাঁজে হাত রেখে জানান দেয় সেও ভীষণ মিস করেছে স্বামীকে। ওদের দুজনের একান্ত সময়ে জাওয়াদ স্ত্রীকে আদর করে নিবেদিতা বলে ডাকে, শাওনও ডাকে শেখ সাহেব বলে। এই শব্দের বিনিময়ে ওদের খুনসুটির মাধুর্য বৃদ্ধি করে। নবদম্পতির এইটুকু যত্নশীলতা দেখেই ছেলে মেয়েরা হৈ হৈ করে উঠল। বড়রা কেউ ওদের হাসি মজায় ঢুকলেন না। ওনারা আগে শপিং মলে ঢুকে গেলেন। অনন্ত মিষ্টির সঙ্গে মেহজাবিনের পরিচয় করালো। এই সেই রাজকুমারী তুমি, যার পেশেন্টে মুগ্ধ হয়েছ, মেহজাবিন শেখ। তুমি কি আমার একটা ছবি এঁকে দিতে পারবে? আমার ইচ্ছে নিজের আঁকা একটা ছবি রাখবো। মেহজাবিন স্মিত হেসে সম্মতি দিল। বিয়ের ঝামেলা মিটে গেলে সে এঁকে দেবে এক সময়। অনন্ত বলল, তার চেয়ে বিয়েতে জামিনকে একটা স্টল করে দেয়। অতিথিদের যাদের ইচ্ছা হবে এসে তোর থেকে আঁকিয়ে নিয়ে যাবে। প্রতি 8 পিস মূল্য 5000। বিয়ে খাওয়াও হবে, টাকা কামানোও হবে। আমি হব ম্যানেজার, তাই আমার পার্সেন্টেজ থাকবে 50%। ডিল? অনন্ত হাত বাড়িয়ে দিল মেহজাবিনের দিকে। মেহজাবিন দাঁত বের করে হেসে ওর হাতের তালুতে মুষ্টিবদ্ধ হাতের প্রহার করে বলল, কিল। ছেলেদের কেনাকাটা করতে খুব একটা সময় লাগলো না। মেয়েদের নিয়ে ঘুরে ঘুরে পায়ে ব্যথা হবার দশা। তবু তাদের মনের মতো জামা মিললে জুতো হয় না, জুতো হলে ব্যাগ হয় না। মেহজাবিনের অবশ্য চিন্তা নেই, তাদের কেনাকাটা আগে হয়ে গেছে। সে এসেছে কিছু জুয়েলারি কিনতে। তবু সকলের দেখা দেখি শাড়ি কেনা হয়ে গেল। মেহজাবিনের রুচি বোধ নিয়ে সকলের উচ্চ ধারণা আছে বলেই তাকে দিয়ে অনেকের জন্য উপহারের পোশাক কেনানো হলো। জুয়েলারি শপে গিয়ে হালকা ও ফ্যাশনেবল একটা গলার হার কিনতে গিয়ে মেহজাবিন বিড়ম্বনায় পড়ল। তার ও মিষ্টির একই সেট পছন্দ হয়েছে। মিষ্টির মাঝে নমনীয় বৈশিষ্ট্য না দেখে মেহজাবিনই সেটা নেওয়ার ইচ্ছে থেকে অব্যাহতি জানাবে ভাবল। নিঃশান্ত অফিসিয়াল কাজ মিটিয়ে শপিং মলে এসেছে মেয়েরা যখন গহনার দোকানে ঢুকেছে। মেহজাবিনের পছন্দকৃত সেটটি মিষ্টির হস্তগত হতে দেখেছে নীরবে। এক দোকানেই পছন্দের জিনিস পেয়ে যাওয়ায় ওরা আর অন্যদিকে যায়নি। আকস্মিক সবাইকে অবাক করে দিয়ে নিঃশান্ত ডাকলো, মেহজাবিন কাম হেয়ার। মেহজাবিন চকিতে পাশ ফিরতেই নিঃশান্ত ইশারায় ডাকলো। মেহজাবিন ভ্রুকুচকে আদেশটা পালন করলো। নিঃশান্ত তাকে মুখোমুখি দোকানটায় নিয়ে গিয়ে সেলসম্যানকে হাতের ইশারায় একটা রিয়েল স্টোনের পাতলা ও ছোটো হার নামাতে বলল। মেহজাবিনের দিকে সেটা এগিয়ে দিয়ে বলল, আই থিঙ্ক এটা মানাবে তোমাকে। মেহজাবিন আয়নার সামনে দাঁড়িয়ে হারটা গলায় পড়ল। মানতে বাধ্য হলো নিঃশান্তের পছন্দ তার দৃষ্টির মতোই শান্ত। মিষ্টি হামলে পড়ে বলল, এটা তো বেশ সুন্দর মনে হচ্ছে। বুঝে নিয়েছিস না নিজেরটা? অন্যেরটা নজর দেওয়া ব্যাড ম্যানার্স। মেহজাবিন মুচকে হেসে নিঃশান্তের দিকে ফিরতেই নজর গেল গোটানো হাতার কাছে উকি দেওয়া লম্বা আঁচড়ে। জিজ্ঞেস করলো, তোমার হাতে কি হয়েছে? নাথিং, এনজয় ইয়োর টাইম। নিঃশান্ত অগ্রজ দৃষ্টিতে দেখে শার্টের হাতা নামাতে নামাতে বলল। এরপর যে উদ্দেশ্যে তার শপিং মলে আসা সেটা পূরণ করতে জাওয়াদকে ইশারায় ডেকে নিয়ে গেল। সকলেই শখের টুকটাক কেনাকাটা করলেও শুভাকে দেখা গেল মেয়েলি জিনিসপত্র থেকে অনেকটা দূরে। ওর মামা ওকে কিছু দিতে চাওয়ার নিমিত্তেই বললেন নিজের জন্য কিছু পছন্দ করতে। শুভা অনাগ্রহে বলল, ওসব ম্যাটেরিয়াল দড়ি আমি পরি না, অন্যের গলায় পরাই। হো। প্রিমিয়াম ব্ল্যাক কফির সুবাসে পুরুষালী আলাপটা যেন আরেকটু গম্ভীরতা পেয়েছে। ধোয়া ওঠা সিরামিকের কালো কাপের মতোই রহস্য বিরাজ করছে দুজনের চোখে। একজনের নরম দৃষ্টি চেয়ে আছে রহস্যময় উদ্বেগে, আরেকজনের তীক্ষ্ণ অনুসন্ধানী চোখে জানার দুর্নিবার আগ্রহ। জাওয়াদ জানে তার সামনে বসা ব্যাচের সবচেয়ে চৌকস আর্মি অফিসারটি একবার রহস্যের গন্ধ পেলে
ক্ষুধার্ত বিড়ালের মতো শুকে শুকে মূলে পৌঁছাবে। শুধু পারিবারিক ঘনিষ্ঠতার জন্যই নয়, বোন ও তার শ্বশুর বাড়ির নিরাপত্তার কথা মাথায় রেখেই। তেমনি নিঃশান্ত জানে জাওদের মতো শুদ্ধ পুরুষের দ্বারা কোনো ভয়ঙ্কর অন্যায় হওয়া সম্ভব নয়। সে নার্ভ দেখেই সাহস ঠাউর করতে জানে। এত সব সাধারণ সমীকরণের মাঝেও কিছু গড়বড় দেখা দিয়েছে। কারণটা যে শুধু শাওনের অ্যাক্সের উপর আটকে নেই তার বলার অপেক্ষা রাখে না। এখন তাদের আলোচনার কেন্দ্রবিন্দু সকালের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায়, যা জাওয়াদকে আরেক দফা নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত করেছে। তার বাবা অসুস্থ। এমন সময় কেউ জেনে বুঝে একটা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়াতে চেয়েছে। যদি নিঃশান্ত আজ অভ্যাসের গরমিল করে ওদের বাড়ির দিকে না আসতো, এই যে বিয়ের শপিংয়ের আমেজ, সেটা কি হসপিটালের কড়া গন্ধের আবহে পরিণত হতো না? জাওয়াদ প্রশ্ন করলো, কিছু উদ্ধার করতে পারলে? ফোনেই বলেছি ছেলেগুলো মাদকাসক্ত। সারা রাত আড্ডায় বসে বাংলা পানি এবং গাজার স্টিক টানে আর জুয়া খেলে। জুয়া আর নেশার টাকা জোটাতে এরা চুরি ছিনতাই করে। এদের ম্যানিপুলেট করা ইজি। জুয়া খেলতে আসা আর এক মাতালের সঙ্গে বাজি ধরে ওরা এসেছিল বাজি ফাটাতে। বাজিতে জিতলে 10,000 টাকা পাবে, সাথে 1 কার্টুন স্টিক। সেই লোভেই ছুটে এসেছিল সাত সকালে অনর্থ করতে। বেকায়দায় পড়ে গেল আমার হাতে পড়ে। বাজিটা ধরলো কার সঙ্গে? পরিচয় উদ্ধার হয়নি, তবে কোনো জাতে মাতাল তালেঠিক ব্যক্তির দ্বারাই পরোক্ষভাবে ঘটনাটি ঘটতে যাচ্ছিল। এদের আস্তানা ও সেখানে গত রাত অবধি কাদের আনাগোনা আছে সেসবের ব্যাপারে খোঁজ লাগিয়েছি। আমিনও তো বর্তমানে একই শ্রেণীর, সেই ঘটাতে পারে। আমিনও একই শ্রেণীর, তাই এই ঘটনা ঘটাতে হলে তাকে 100 বার সাহস সঞ্চয় করতে হবে। বাজি ধরার মতো অর্থের যোগান থাকতে হবে। তাছাড়া তোর বাবার অসুস্থতার ফায়দা নিয়ে আমিনের কোনো লাভ আমি দেখি না। তবে ওকেই মেইন সাসপেক্ট রেখেছি এখনো পর্যন্ত। জাওয়াদ কোনো জবাব দিতে পারল না। তার সুস্থির বাসের মাঝে কোনো অপ্রস্তুত ভাব নেই, কিন্তু চোখের মনের চঞ্চলতা নিঃশান্তের তীক্ষ্ণ চোখ এড়াতে পারে না। নিঃশান্ত কাচের টেবিলে 2 কোণে ভর দিয়ে হাতের আঙ্গুল একত্রিত করে তাতে থুতনি ঠেকিয়ে প্রশ্ন ছুড়ল, তোর মেইন সাসপেক্ট কে জাওয়াদ? জাওয়াদ বিব্রত ভাব আড়াল করতে চেষ্টা করে। নিঃশান্ত পুনরায় বলল, যদি তোর মনে হয় তুই এই ম্যাটারটা হ্যান্ডেল করতে এফিশিয়েন্ট, আমি তোকে প্রেশারাইজ করব না। বাট ইফ ইউ আর নট, দেন ইউ হ্যাভ টু কোঅপারেট উইথ মি। জাওদের মাঝে কেমন হাল ছেড়ে দেওয়া আর একটা হতাশা দেখা গেল। সে চেয়ারে গা ছেড়ে বসে বলল, আই মিন আ ভেরি ডার্টি ট্র্যাপ নিশান্ত। আমি আমার বিজনেস, আমার সম্মান সব বাজেভাবে ফেসে গেছে। আমাকে আমার পরিবারকে রক্ষা করতে হবে, সেটা যে কোনো মূল্যে হোক। আবার আমি ওদের কাছে হার মেনে নত হব না, সেটাও যে কোনো মূল্যে। নিশান্ত খেয়াল করলো জাওদের চোখে একই সঙ্গে উদ্বেগ ও জেদ বিরাজ করছে। সে হারবে না, কোনো কিছুর বিনিময়ে আপোষ করবে না। টুং করে মেসেজ নোটিফিকেশন বাজতে মেহজাবিনের চোখে কৌতূহল ভাসলো। সে কাউকে জানেনি কিছুদিন ধরে মাহিরের সঙ্গে তার টুকটাক কথা হচ্ছে। কথার সূত্রপাত হয়েছে সোশ্যাল সাইটে। ওর পাবলিশ করা নতুন একটি ডিজাইনের সূত্র ধরে মাহির মোহাম্মদ সুফি সেই ডিজাইন দেখে তাকে ইনবক্স করেছিল, বিউটি উইথ বেন ডিজাইনের ইউনিক প্যাটার্নই বলে দেয় তোমার মাঝে একজন প্রতিভাবান সত্তা আছে। আর পিছে আটকে না থেকে একে সঠিক স্থানে ব্যবহার করছো না কেন? অফার সম্ভাবনা তোমার মাঝে। মেহজাবিন পুরুষের কাছ থেকে রূপ নিয়ে চটুল প্রশংসা পেয়ে অভ্যস্ত। সেই কথায় মন ভেজে না, তবে তার কাজের জন্য প্রশংসা করলে সে খুশি হয়। তাই সৌজন্য দেখিয়ে ছোট্ট করে জবাব দিয়েছিল, ধন্যবাদ, কাজে লাগানোর চেষ্টা করছি। মাহির রিপ্লাই দিতে দেরি করেনি। তুমি চাইলে স্থাপিত বিদ্যায় পড়তে পারতে। যদিও আমি জানি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে পরেও তুমি কিছু কম যাবে না। সুফি ফ্যাশনে জয়েন হতে পারো। আমার শিল্প তোমার মতো শিল্পীর কথোপকথে সদা প্রস্তুত। সুফি ফ্যাশন মাহির মোহাম্মদ সুফির পারিবারিক প্রতিষ্ঠান।
দেশের নামকরা গার্মেন্টসের মধ্যেও প্রথম সারিতে আছে। তবে নিজেদের বিজনেসে ফেলে সোফি ফ্যাশনে তাকে ইনভলভ হতে বলাটা মেহজাবিনের মনপুত হয়নি। যেখানে তাদের প্রতিষ্ঠানে সোফি ফ্যাশনকে টেক্কা দিতে জানে, সেখানে এহেন প্রস্তাব প্রহসন বই কি। রিপ্লাই না পেয়ে মাহিরও যেন সেটা বুঝেছিল, বলেছিল, নেহা, আমার কথায় রাগ করো না, মজা করেই বলেছি। তবে সত্যি হলো কেরিয়ারের শুরুটা নিজ প্রতিষ্ঠানে করলে সূক্ষ্ম একটা স্বজনপ্রীতি রয়েই যায়। বিশেষ করে বাড়ির মেয়েরা একটু বেশি যত্নের ও আদরের হয়। তারা যখন ব্যবসায় নামে পরিবারই তাকে আগে ব্যাপার করে। তুমি তোমার ভাইয়ের বিজনেসে ইনভলভ হয়েই আমার কথা মিলিয়ে নিও। জাওয়াদের নয়নের মণি তুমি, সে তোমাকে সবসময় আগলেই রাখবে। নিজ প্রতিষ্ঠানে চাইলেও স্বজনপ্রীতি এড়ানো যায় না। নিজের গণ্ডিতে থেকে প্রতিভা প্রকাশের চেয়ে গণ্ডির বাইরে বেরিয়ে প্রতিভা দেখানোটা অনেক বেশি গৌরবের। এতে অন্যের কাছে তোমার গ্রহণযোগ্যতা বাড়বে। মেহজাবিন ভেবে দেখেছিল কথাগুলো খুব একটা মিথ্যা বোধহয় বলেনি মাহির। তাকে তার পরিবার অনেক বেশি আগলে রেখেছে ও রাখবে। তবে মাহিরের এই আগ্রহকেও প্রশ্নবিদ্ধ করতে ছাড়েনি। আপনি কি একটি অনভিজ্ঞ শিল্পীকে হুট করে নিজের প্রতিষ্ঠানের উঁচু পদ দিতে গিয়ে একটু এক চোখামি করতে চাইছেন না? মাহির হাসির ইমোজি দিয়ে বলেছিল, কয়লা কিন্তু অপরিশুদ্ধিতই থাকে। তাকে জোহরি চোখ চিনতে পারে বলেই খনি থেকে সুজা মূল্যবান মণিরত্নে ঠাঁই পায়। আমিও একজন জহির বলতে পারো। তোমার মাঝে হীরের ঝলক দেখতে পেয়েছি। তাকে মণিরত্নে ঠাঁই দিতে যাওয়াটা কি ভুল সিদ্ধান্ত? আমার ব্যবসায়ী হিসেব কিন্তু তা বলে না। দিন শেষে নিজের বিজনেসের উজ্জ্বলতা বাড়ানোই তো ব্যবসায়ীর উদ্দেশ্য। মেহজাবিন এরপর আর রিপ্লাই দেয়নি। শপিংয়ের শেষে ভরপেট খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার কথা সবার। সেই উদ্দেশ্যেই অনেকগুলো টেবিল দখল করে ছড়িয়ে ছিটিয়ে বসেছে দুই পরিবারের সদস্যরা। মিষ্টি বসেছে মেহজাবিনের টেবিলে। সে বারবার উসখুস করছে, এদিক ওদিক তাকাচ্ছে। মেহজাবিন বুঝতে পেরে বলল, কাউকে খুঁজছো? নিশান্ত ভাইয়া এলো তো, কোথায় গেল? মিষ্টির সরল প্রশ্নে মাহিরের মেসেজের কথা ভুলে মেহজাবিন এদিকে তেরচা আলোকপাত করলো। মেয়েটার বয়স কম, ছটফটে ও ফ্যান্টাসিতে ভরপুর মন। এই বয়সে মেয়েদের কাছে একজন প্যাটার্ন শরীরের লম্বাটে ও ব্যক্তিত্ববান আর্মি অফিসার নিঃসন্দেহে ক্রাশ খাবার উপাদান। নিশান্ত আসছিল তখনই মেহজাবিন দেখল মিষ্টির মুখের আদল বদলে লাজুক হয়ে যাচ্ছে। যা ভেবেছে তাই। সে ভ্রুকুটি করে নিঃশান্তের দিকে চায়। মনোযোগ দিয়ে দেখে এই আপাদমস্তক বারুদে ঠাসা পুরুষের ঠিক কোথায় মুগ্ধতা। আলতো দৃষ্টির পরশ বোলায় পুরুষটির আর্মির ছাড়যুক্ত চুলে চওড়া কপাল বেয়ে দৃষ্টি পিছলে আসে চোখানা। দুই চোখে যেন সুপ্ত আগ্নেয়গিরির বসবাস। পুরো ঠোঁটের কালচে খয়েরি আভাতে মিশে আছে মরুভূমির রুক্ষতা। আর তার চোয়ালের গাম্ভীর্য তো এমনিতেই বুকে আতঙ্ক ধরিয়ে দেয়। মেহজাবিন এই পুরুষের প্রতিটি অঙ্গের মাঝেও আগ্নেয়াস্ত্র দেখতে পায়। মুগ্ধতা তাহলে কোথায়? মেহজাবিন ততক্ষণ চেয়েছিল যতক্ষণ না দুজনের চোখাচোখি হলো। সে রাশভারে দৃষ্টির দখলে পড়তেই সে অপ্রস্তুত ভঙ্গিতে নিজের দৃষ্টির সামনে নিল। মনে মনে নিজের গালে দুটো থাপ্পড় কষাতেও ভুলল না। মিষ্টি মুগ্ধ নয়নেই দেখতে পারে। সে কেন দেখবে? নিঃশান্ত নিকটে এগিয়ে সে হঠাৎ একটা অদ্ভুত আবদার করে বসল। আমি জাওয়াদ আর শাওনের জন্য কাপল রিং কিনবো বিয়ের উপহার হিসেবে। তুমি তো সাজগোজ অর্নামেন্টের ব্যাপারে অভিজ্ঞ, আমাকে কি একটু সময় দিতে পারো? নিঃশান্ত কি জীবনে প্রথমবার এতটা স্বাভাবিক স্বরে আবদার করলো? মনে করতে পারল না মেহজাবিন। তবে সে ফেরাতেও পারল না। বলল, তা পারবো। ওরা এগোতে নিলে মিষ্টি পিছু নিয়ে বলল, তোমরা কোথায় যাও? আমিও যাব। নিঃশান্ত একটা হিম চাহনি দিল। মিষ্টির হাতের অনেকগুলো শপিং ব্যাগ দেখে বলল, অনেক কেনাকাটা করেছো, খেতে বসো গিয়ে, আমরা ফিরবো এখনই। মিষ্টি আর কথা বলার সুযোগ পেল না। তবে ক্রাশের পাত্তা না পেয়ে বেচারির মন ভেঙে গুরু গুরু হয়ে গেল। মেহজাবিন মিটমিট করে হাসতে হাসতে নিঃশান্তের পাশে পাশে হাঁটছিল। নিঃশান্ত তির্যক কণ্ঠে বলল, হাসার কি হলো এখানে? মেহজাবিনের হাসি মুছে গেল। এই খুনি কণ্ঠের ব্যক্তির উপর মানুষ কি করে ক্রাশ খায়? নাকি তার কাছে এমন শোনায়? বিরক্ত হয়ে বলে ফেলল, এত ক্যাট ক্যাট করেন কেন?
মেয়েদের সঙ্গে নরম সুরে কথা বলবেন, নয়তো মিষ্টির মতো ফ্যান ফলোয়ার তো ফসকে যাবেই, বউ পাবেন না পরে। কথাগুলো বলে সে ঠোঁট টিপল। বেশি সাহস দেখিয়ে ফেললো কি? এখন কি জাদ্রেল মিলিটারি শপিং মল কাঁপিয়ে তাকে ধমক দেবে? মান সম্মান রাখবে তো? ওর সমস্ত ভাবনায় খিল দিয়ে সেই মেঘমন্দ্র কণ্ঠস্বরটি তার কান ছুঁয়ে ধীরজ গলায় বলে গেল, তুমি স্বামী পেলেই হবে। আমার কাছে আর একটি মাত্র সপ্তাহ সময় আছে নিশান্ত। রিসেপশনের একদিন পর ফ্লাইট। জার্মানির উদ্দেশ্যে ফ্লাই করা মাত্রই ওরা আমার সিদ্ধান্ত বুঝে ফেলবে। এরপর মরিহা হয়ে উঠবে আমাকে যে কোনোভাবে ধ্বংস করতে। তাই এর মাঝে কিছু কাজ আমাকে সম্পন্ন করতে হবে। কি কাজ? শত্রুর হাতে যতক্ষণ তোমার দুর্বলতা কুক্ষিগত, ততক্ষণ তুমি অসহায়। আমার দুর্বলতাগুলোকে ওদের কবল থেকে সারাতে হবে, না হয় ওদের মোকাবেলা করা সম্ভব নয়। প্রথমত, একজনকে খুঁজে বের করতে হবে যাকে ওরা লুকিয়েছে, যে আমার বিজনেসের হুমকি আর আমার সবচেয়ে বড় দুর্বলতা, অর্থাৎ আমার পরিবারকে সুরক্ষিত রেখেই যেতে হবে। একান্ত সাক্ষাতে যা ওদের বলা কথাগুলো বারবার নিঃসন্তের মস্তিষ্কে বেজে চলেছে। এক সপ্তাহের মধ্যেই অনেকগুলো কাজ সমাপ্ত করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নিতে হবে। এর ফলাফলও যে খুব একটা সুবিধার হবে না তাও সে বুঝতে পারছে, কিন্তু বড় কোনো বিপর্যয় ঠেকাতে হলে কিছু সতর্ক পদক্ষেপ গ্রহণ করতেই হবে। মেজামিন অত্যন্ত বিরক্তি নিয়ে নিশান্তির দিকে চেয়ে আছে। এসেছে রিং কিনতে, অথচ সেদিকে সামান্যতম খেয়াল নেই। বলল, আপনার মতলবটা কি বলুন তো দেখি? বললেন রিং কিনবেন, অথচ মনে হচ্ছে ধ্যান করতে বসেছেন। বাজেট নিয়ে টেনশন? ভাবনার হাট সাঙ্গ করে নিঃশান্ত সরু চোখে চাইল, সদা গম্ভীর কণ্ঠে ঝাঁজ মিশিয়ে বলল, তোমার ধারণা আমি আমার বোনকে একটা ডায়মন্ড রিং গিফট করার ক্ষমতা রাখি না? আমি কি তোমার মতো বেকার? মেহজাবিন প্রথম কথায় থতমত খেল। নিশান্ত অবশ্য সে সক্ষমতা রাখে, সে তো শুধু একটু মজা নিতে চাইছিল, কিন্তু বোঝা উচিত ছিল মজার নিশান্ত দুজন দুই মেরুর বাসিন্দা। যথারীতি দ্বিতীয় কথায় ও জ্বলে উঠল, আমি বেকার, এক্সকিউজ মি, আমি এখন স্টুডেন্ট। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি স্টুডেন্ট অবস্থায় বাংলাদেশ আর্মিতে ঢুকেছিলাম। স্টুডেন্ট অবস্থাতে বাংলাদেশের অনেক ছেলে মেয়েরা ইনকাম করা শুরু করে, অন্তত নিজের খরচা সামলাতে। অন্যের সামর্থ্যের দিকে আঙুল তোলার আগে নিজেকে দেখবে। মেহজাবিন রাগে দুঃখে ফুলে উঠল। এই লোক পরোক্ষভাবে তাকে বুঝিয়ে দিল সে পরিবারের উপর নির্ভরশীল। তার যোগ্যতাকে খাটো করা শক্ত অথচ মাপা স্বরে বলল, আমি আপনার মতো বাধা ধরা চাকরি হয়তো করি না, মাস গেলে মাইনে পাই না, কিন্তু আমার যেটুকু দক্ষতা আছে তা দিয়ে মন চাইলেই আয় করতে পারি। অন্তত আপনাকে এক কাপ চা খাওয়ানোর সামর্থ্য রাখি। নিঃশান্ত আর চোখে চাইল মেজাজে ম্যাডামের ফর্সা মুখ পাকা সিঁদুর লাল আমের মতোই টসটস করছে। রমণী রূপে ও তর্কে নম্বর পাত্রী নয়, সেও কি থুরায় কথা ছাড়বার পাত্র? সঙ্গে সঙ্গে বলে উঠল, তো কবে খাওয়াচ্ছ তোমার সামর্থ্যের চা? আমি তো বেকার, আমার হাতে অফুরন্ত সময়। আপনারা সব ব্যস্ত মানুষ, যখন সময় হবে বলবেন। ওকে, মাইন্ড ইট। বলে দাম্ভিক হাসির র্যাশ ঠোঁটে মেখে সে সামনে মেলে রাখা রিংগুলোকে দেখতে লাগলো। সাদা সোনার উপর হিরে বসানো একটি আংটিতে নজর থমকাতে সেটা তুলে নিল। মেজামিন তখন এই আংটিটাই তুলতে যাচ্ছিল। দুজনের একটা আংটি পছন্দ হয়েছে। নিশান্ত ওর এগিয়ে আসা হাতটা নিজের মুঠোয় চেপে ধরে সরু অনামিকা আংটিটা পরিয়ে দিল। এরপর নেড়ে চেড়ে দেখলো সাইজ একদম মানানসই। মেজাবিন প্রকুটি করলো নিঃশব্দের কাজে, বলল, আমার আর শাওনের সাইজ এক না, ওর আঙুল আরেকটু মোটা, আরেক সাইজ বড় লাগবে। কেন? নিশান্ত আংটিটা ওর হাত থেকে খুলে রেখে বলল, অন্য ডিজাইন দেখো। এটাই তো বেশি ভালো লাগছে, হাতে ফুটে থাকবে। আমার ভালো লাগছে না। তো নিজেই যখন পছন্দ করবে না আমায় ডাকা কেন? কাম টু দ্য পয়েন্ট। ডেফিনেটলি কোনো রিজন আছে। রিজনটা কি? সেফটি ইস্যু। বের হয়ে কথা বলি।
নিঃশান্তের ইঙ্গিত বুঝে মেহজাবিন কথা বাড়ালো না। শোরুমের কর্মীরা এমনিতে কান খাড়া করে ওদের ঝগড়া শুনছে। ওরা বেশি সময় না নিয়ে আংটি কিনলো। সব থেকে বেরিয়েই মেহজাবিন প্রশ্নবিদ্ধ চোখে চাইলো। নিঃশান্ত ভনিতা ছাড়াই বলল, তোমার কাছে একটা গোলাপের বুকে সহ চিরকুট এসেছিল, এরপর এমন আর কোনো অজ্ঞাত কিছু এসেছে? আপনার রিজন? তোমার কি মনে হয় তোমার সঙ্গে এখানে একাকে আড্ডা দিতে এসেছি আমি? মেহজাবিন 2 হাত মুঠ করে চোখ বুজে লম্বা নিঃশ্বাস নিল। মনে মনে নিজেকে বোঝালো, কন্ট্রোল কন্ট্রোল। নিঃশান্ত পুনরায় বলল, তুমি কেয়ারলেস, সেটা আগেই জানতাম, কিন্তু এতটা জানতাম না। এই বিষয়টাকে এত হালকাভাবে নিচ্ছ কোন বুদ্ধিতে? চোখ কান একটু খোলা রাখলেই দেখবে তোমার চারপাশ আর আগের মতো স্বতঃস্ফূর্ত নেই। মেহজাবিন মৌন রইল। কথাটা মিথ্যা নয়। তাছাড়া তার কাছে চিরকুট আসার পর আর একটি মেসেজও এসেছে অজ্ঞাত নম্বর থেকে। আর মেহজাবিন খেয়াল করেছে তার কাছে ফুল আসাটা ভাইয়াও স্বাভাবিকভাবে নেয় নেই। সে গোপন না করে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।